এটা আমার মানতেও হয় না, খুব বেশি আমার মানেও না, কেউ অনেকে জানেও না, অনেকগুলো ভালো লাগে না, কেউ কিছু বলে কিছু করে থাকি। চিরদিন তুমি যে আমার এবং চ্যালেঞ্জ, এই দুটোতে আমার মনে হয়েছিল খুব রাবিশ, কিন্তু দর্শক ভালো লেগেছে, ভালো বলেছে। প্রথম দিন যেটা করতে শেষ দিন সেটাই করছিল একরকম, মানে কণ্ঠ কখনো বিচ্ছুরি হতো না। দেখছে না নিজেকে রাখছে, প্রত্যেক ওখানে রাখছে, অন্য জায়গায় রাখছে না, ওইখানেই রাখছে। না জানাটা কোনো অপরাধ নয়, আমি কাবুকি থিয়েটার কিছুই জানি না, না জানতে পারি, কিন্তু জানবো না বা আমি খুব গর্বিত যে আমি জানি না, এটা খুব যুক্তিসঙ্গত নয় বলে মনে হয় আমার। আমরা আবার আজকে চলে এসেছি ইউআইএতে। তমাল রায়চৌধুরী আপনারা সবাই চেনেন, অনেক দিন পর সামনে পেয়েছি। পুরোই কিন্তু আড্ডা নিপাট। আমি কিছুই জানি না, হয়তো না, সত্যিই জানি না, শুধু অভিনয় বাদ দিয়ে আর কিছুই জানি না। বেশ, মানে জানবে কার থেকে? আবার থেকে? হ্যাঁ, আমি নিজেই জানি বলে মনে হয় না। এটাই তো মজার, জানাবার মতো কিছু নেই মনে হয়, শুধু এটাই মজার। প্রথমে প্রশ্ন নয়, তোমার শরীর কিরকম, মানে সুস্থ? অসুস্থ নই আর কি, তবে বয়স হচ্ছে, একটু এনার্জি কম পাই, একটু আছি আর কি, কিন্তু ফিট অ্যান্ড ফাইন, মানে এখনো এটা দারুণ লাগে। কিন্তু মানে চেষ্টা করি আর কি ইয়ে করার। কথা হচ্ছে আমার 80-র কাছাকাছি বয়স হয়েছে, হয়নি 80 এখনো, শিগগিরই হবে। তো খুব তরতাজা যুবকরা যেটা পারে সেটা পারি না, মানে সেটা সম্ভব নয়, সেটা সম্ভব নয়, উচিত নয়। প্রকৃতির কতগুলো বিধান আছে, সেগুলো মেনে চলা ভালো। তো সেখানে তো মানে তুমি তাও যতটা ফিট, এই যে এখনো ইয়াংদের এখন কিরকম দেখতে পাও? হ্যাঁ, মানে যাই দেখি, অনেক কিছু ভালো লাগে, অনেকগুলো ভালো লাগে না, কেউ কিছু বলে কিছু করে থাকি। বিপদ বললে পরে কি দরকার আমার, মানে আমি যে আর আমার ওপিনিয়নটা যে খুব কারেক্ট হবে তার নাও হতে পারে, ঠিক। মানে যেমন এটা ঠিকই যে কোনো সময় যখন কোনো অভিনেতা বা পরিচালক বা কোনো কাজ দেখি, আমার এমন কিছু না, কিন্তু আমরা ভাবি যাচ্ছে তাহলে এই লোকটা তো নাম হলো কেন, একটা কিছু আছে তো নিশ্চয়ই। এই আমাদের মোটামুটি আমরা যখন চেষ্টা করছি, কাজ খুঁজছি, কাজ করছি, তখন পরিচালক বাবা দারুণ দারুণ, সে সত্যি খুব ভালো, কিন্তু যাকে আমাদের তেমন দারুণ মনে হলো না, সে লোকটাকে দেখলাম যে আরো বেশি দারুণ হয়ে গেল আর কি। যেমন সহজ এক্সাম্পল, এই যে হিন্দি সিনেমাজের এক সময় ইয়ে ছিলেন, কি বলে, দেবানন্দ কিংবা রাজেশ খান্না, কি মানে ব্যাপারটা কি এমন, কিন্তু এখন বুঝতে পারি যে একটা ছবি একা ধরে রাখার মতো ক্ষমতা কিন্তু দিচ্ছিল, সেইটা আমি আর নস্বাত করে দিলাম, বাজে বাজে বলাটা সোজা, কিন্তু কাজ করতে গিয়ে বলেছি ওটা খুব ডিফিকাল্ট। আর মানে ইভেন একটা মানে গ্রুপ থিয়েটারেও মানে ওই চাক ভাঙা মতো দেখেছিলাম থিয়েটার ওয়ার্কশপের, ওটা বিহার ওই যে অভিনয়টা করছিল, না করলে কি না হতো না ব্যাপারটা। কিংবা সুন্দরমের ওই যে সুন্দর তো অনেকগুলোই, সাজানো বাগান, হ্যাঁ, ওটা মনে হতো ওই পারফরমেন্সটা না হলে ছবিটাকে, যে সিনেমা যখন করা হলো তখন সমস্ত সিনেমার লোকেদেরই নেওয়া হলো, দলের কাউকে নেওয়া হয়নি, কিন্তু ওই চরিত্রটা রয়ে গেল। ওই
বাঞ্ছারাম রয়ে গেল। বাঞ্ছারাম রয়ে গেলেন আর কি। সেইটা বলছি যেরকম। আর উনি যে বয়সে ওটা করেছিলেন, মানে কম বয়সে বেশি বয়সে যে সব সাংঘাতিক কাণ্ড বলছি। সাংঘাতিক, সাংঘাতিক। আর মুশকিল হয় যে যে আজকালকার তরুণ প্রজন্মের ব্যাপারে একটা তো অনেক কাজ সহজ হয়ে গেছে। টিভি আসার পর আমি দেখেছি যে খুব বেশি গ্রামার মানতেও হয় না, খুব বেশি গ্রামার মানেও না, কেউ অনেকে জানেও না। তার থেকে বড় কথা হচ্ছে, যেমন আমি একদিন আমাদের গবে বলে হচ্ছে এই যে লাইনটা খুব বিখ্যাত লাইন, নাটকের লাইন, কোন নাটকে আছে যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল। তো সোজা সাজানো বাগান মনোজ মিত্র লেখা, এটা যে গিরিশ হোসেন লেখা অরিজিনালি জানেই না। এবং যখন বললাম খুব হেলদোল বললাম যে এটা জানি না বলে, যে কিন্তু বাংলা নাটক করবো গিরিশ হোসেন আমি শুনবো না, এটা কিছুদিন সমর্থন করবো না আমি। মানে আমারও আমি তো বড় দলে পড়ে গেছি। এই জন্যই আসা, কিন্তু সিরিয়াসলি অন্তত আমাদের মতন হয়তো কিছু মানুষ চায়, যে অনেকে হয়তো চায় বা চায় না, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমরা চাই কিন্তু যে শিখি অন্তত কিছুটা। ওইদেরকে ওই গণ্ডগোলটা ওইখানে হয় আর কি, যে না জানাটা কোনো অপরাধ নয়। আমি কাবুকি ছেলেটা কিছুই জানি না, না জানতে পারি, কিন্তু জানবো না বা আমি খুব গর্বিত যে আমি জানি না, এটা খুব যুক্তিসঙ্গত নয় বলে মনে হয় আমার। তোমার এই যে নাটকের যাত্রা বললে, নাটকের যাত্রা কবে শুরু হয়েছিল? নাটক করা কবে শুরু হয়েছিল? নাটক করা মানে ভূত যে নাটকে যে এবার নাটক কি করে ঘাড়ে চাপলো, অনেকগুলো ফ্যাক্টর থাকে। প্রথম যেটা হলো, আমি স্কুলে পড়তাম, সে স্কুলে বছরে একবার নাটক হতো, কিন্তু ইংরেজি নাটক। তো বাংলা কখনো হয়নি। তো সেবার আমার পরীক্ষা দেবো, ফাইনাল, স্কুল ফাইনাল, এবং সে বছরই ওই 61 সালে আমার পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে, 61 সালের মে মাসে রবীন্দ্রনাথ শতবর্ষ। তো সেই তখন স্কুল থেকে ঠিক হলো যে আচ্ছা এবার একটা বাংলা নাটক করতে হয় রবীন্দ্রনাথগুলোর কথা। তো দুটো নাটক হলো, একটা হলো স্যাক্রিফাইস, মানে বিসর্জন থেকে অংশ বিশেষ, সেটা ইংরেজি হলো স্যাক্রিফাইস, আর বাংলা হলো মুকুট। আচ্ছা, আমি সেটা পার্টিসিপেট করলাম মুকুটে। তো পুতলে গেল, লোকেরা ভালো বললো, আমি ভাবলাম হয়ে গেছে, আমি একটা হনু হয়েছি। সেইটা তো ঠিক ছিল স্কুলের ব্যাপার, বাড়িতে খুব বেশি বকাবকি করেনি। তার পরপরই পাড়ায় একটা রবীন্দ্র জয়ন্তী হলো। আবার তো করতেই হবে। না, পাড়ায় যেটা হলো সেটা হচ্ছে যে এটা বৈকুণ্ঠর খাতা, সেখানে আমি বৈকুণ্ঠ। আমার বৈকুণ্ঠ করার আর কোনো কারণ নেই, 18 বছর বয়স, 17 বছর বয়স। বৈকুণ্ঠ করার হেতু হচ্ছে মানে আমি সবচেয়ে লম্বা সেই অর্থ, চলো বুড়ো সাজিয়ে দাও, করলাম। তো এবার বাড়ি খুব অবই করলো, সামনে পরীক্ষা কী করছো। তারপরে সেই সময় তো বোধহয় খুব একটা ঠিক মানতো না সবাই, না সেটা করবো করবো না, যাই হোক ওটা মাথা পড়ে গেলাম। সবাই বললো বাহ ছেলে ভালো অভিনয় করে। তো তারপরে নিজেকে আমার কিছু মানে সম্মিতির মনে হচ্ছিল না, বা ইনফ্যাক্ট তখন জানি না সম্মিতি কী করে, মানে খোঁজ শুরু হলো। তো হ্যাঁ, জানতাম না। শুধু একবার আমার মনে আছে শেষ শো ছিল মিনারবা থিয়েটারে, ওটা বাবা নিয়ে গিয়েছিলেন, ওই শাহজাহান রাষ্ট্র চলে অহিনবাবু রিটায়ার করছেন, উনি অফিসিয়াল রিটায়ার করেছেন, সেইটা বোধহয় দেখে গিয়েছিল। তারপর ভর্তি হলাম আমি একটা যেতে স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে। সেইখানে অ্যাকচুয়ালি অনেক
ছাত্র, বিভিন্ন ভাষাভাষী, এই বিদেশি নাটকের আমরা নাটক করেছিলাম লেসন বলে। লেসন আমাদের ইউনেস্কোর লেখা। আচ্ছা। আর ইউনেস্কোর নাটক একদম হয় না, অ্যাবস্ট্রাক্ট নাটক কি ইতিমধ্যে কলেজ চলছে, নন্দিকারের নাটক দেখলাম, বহুরূপীর নাম শুনলাম, দেখলাম ইত্যাদি। এই করতে করতে থিয়েটারটা ঢুকে গেল। হ্যাঁ ঢুকে পড়লো আর কি। সামনাসামনি সৌমিত্রকেও দেখেছো? হ্যাঁ মানে আমরা যেগুলো আর কি, হ্যাঁ হ্যাঁ সব দেখেছি, বাবু দেখেছি, রক্তকর্মী দেখেছি, অনেক দেখিনি যেগুলো, যেমন দুর্ধর্ষ প্রোডাকশন, চার অধ্যায়, তারপরে ওই যে দুই ডাক্তার, আমরা তো দেখিনি মানে যেটা গণশত্রু হলো আর কি। আচ্ছা। দশচক্র, দশচক্র। তো পরের দিকে যেমন উনি একটা করেছিলেন বর্বরবাসী, সেই ম্যাজিকটা হয়নি আর কি। যদিও বর্বরবাসীতে গিয়ে খুব বড় পাঠ করলো, সে প্রথম মেজর একটা রোল করলো আমাদের বিপ্লব চ্যাটার্জি, কিন্তু নাটকটা মানে রাজা বা রক্তকরবী, রবীন্দ্রনাথ প্রোডাকশন ধরলে যেমন একটা ম্যাজিক হতো, সেইটা আমার মনে হয় যে ল্যাকিং মানে ইয়েতে। এবং তখন আবার উৎপলদা তখন খুব প্রথম কল্লোল দেখলাম। কল্লোল থেকে বড় কল্লোল পরে মানে অনেকবার দেখেছি কল্লোল, কিন্তু কল্লোল যেটা হলো ওই একটা তখন ইয়ে ছিল, এখনও বোধহয় আছে রেওয়াজ, যাই না, কমে গেছে। সেটা হচ্ছে ওই শিবরাত্রির দিন সারা থিয়েটার হতো, হোল নাইট। উৎপলদা এলটিজি, তখন এলটিজি লিটল থিয়েটার গ্রুপ, পিএলটি নয় তখন, লিটল থিয়েটার গ্রুপ। ওরা 4টে নাটক একসঙ্গে করলো। ফার্স্ট করলো চৈতালি রাতের স্বপ্ন, মিডসামার ড্রিম, শেক্সপিয়ার অনুবাদ ওনার। তারপরে করলো অজয় ভিয়েতনাম, ওর লেখা। তারপরে করলো বুড়ো শালিকে ঘাড়েরু, মাইকেলের। এবং ফোর্থ নাটক হচ্ছে ইয়ে কল্লোল, হোল নাইট। তো নাটক শেষ হলো তখন প্রায় 4:30, 4:45 বাজে। তো যেটা উৎপল তখন খুব বিশেষ মেজর রোল করতেন না, প্রয়োজনে বেশি ইন্টারেস্টেড ছিলেন। ওই দিন যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে ওই উনি কিন্তু 4টে নাটকেই অভিনয় করলেন। আমি সেইটাই অবাক হচ্ছি, মানে 4টে নাটকেই অভিনয় করলেন, এবং বিশেষ করে বুড়ো শালিকে ঘাড়ের খুব মেজর পার্ট। প্রথম করতে গিয়েছে ওই চৈতালি রাতের স্বপ্ন, সেটাও মানে খুব পরিশ্রমের পার্ট, লাফা ঝাপা, লাফানো, শোয়া বসা, সেগুলো ছিল আর কি। খুব ভালো, মানে তারপরে অনেকে নাটক দেখলাম, অনেকের সঙ্গে কাজও করেছি, হয়তো সিনেমায় করেছি বা সিরিয়ালে করেছি। নাটক এখন যেরকম নাটকে অনেক বেশি লিবারেল হয়ে গেছে, মানে একটা লোক রাতের দল করছে, শ্যামের দল করছে, এটা হয় এখন, তখন এটা ছিল না। মানে আমি মানে উৎপল ডিরেকশন দিচ্ছেন, সৌমিত্র অভিনয় করছেন, এটা তখন মানে কনসিভ করতে পারিনি। এখন তো হয় এটা। এইবার তখনকার এই যে তুমি যাদের নাম বললে, 3টে নাম মোটামুটি তো পেলামই, মানে ধরে নিলাম উৎপল দত্ত, সৌমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। আমি মার্কসের কথা বলবো না, তোমার পার্সোনালি কাকে সব থেকে বেশি পছন্দ ছিল অভিনয়ের দিক থেকে? অভিনয় বলে খুব স্টাইলিশ ছিল শম্ভুবাবু, কতটা ম্যাজিক একেবারে, ওরকম মানে কণ্ঠটা ওরকম বস কারো দেখিনি। এবং প্রথম দিন যেটা করতে শেষ দিন সেটাই করতে একরকম, মানে কণ্ঠ কখনো বিচ্ছুরি হতো না, অদ্ভুত একেবারে। রিহার্সাল করতাম,
রক্তকবিতে তো শেষ মুহূর্তে বেরোতেন আর কি, কিছু আড়ে থাকতেন, এবং কোনো মাইক ব্যবহার করতেন না। হ্যাঁ, এইটা শুনেছি। কোনো মাইক ব্যবহার করতেন না, কিন্তু প্রত্যেকটা কথা ডিস্টিংক্টলি বোঝা যেত। মানে আশ্চর্য ক্ষমতা। এমনি অভিনেতাই যে ইয়েকেও আমি মানে সাংঘাতিক, অজিতেশবাবু সাংঘাতিক। বিশেষ করে কিছু নাটক যা করে গেছেন, যেমন ওই যে পাওয়ার অফ ডার্কনেস, পাপ পুণ্য, পাপ পুণ্য আমি জানি তুই দেখেছো কি না, না পারফরমেন্স এবং ওই নাটকটা নাকি কখনোই সাকসেসফুল হয়নি। মানে রাশিয়াতে যখন করেছিল ওরা, সায়েন্সের নিয়ে করেছিলেন, লিখেছেন ওই যে লাইফের আর্টে, ওটা জমেনি আর কি, মানে রজনী জমিয়ে দিয়েছিল, সেইটা একটা ক্ষমতা ছিল। আমরা বড় যেটা ইউটিউবে ওইটা শুনেছি আমি, শুধু ইউটিউবে যেহেতু পেয়েছি, ওই তাম্বাকু সেবনের অপকারিতা 2 ঘন্টা, এটা ওইটা হচ্ছে আর একটা ছিল, আমি জানি ওটা পাওয়া যায় কিনা, ওই সোয়ানসং, নানা রঙের দিন। নানা রঙের দিন অন্যদের প্রোডাকশন পেয়েছি, মানে হ্যাঁ, মানে অজিতেশ বাবুটা পাইনি। এবার সেইখানে এই তুমি যে সময়ের কথা বলছো, সেই যেহেতু অনেক আগের বলছো, কমার্শিয়াল থিয়েটার তো তুমি দেখেছো, তার মানে সবই তুমি ফেস করেছো। না, কমার্শিয়াল থিয়েটার দেখেছি, সেতু, বিশ্ববাদ যেতাম মাঝে মাঝে যেতাম, মানে খুব ভালো লাগে। সবার কাছে আমার প্রশ্ন থাকে, মানে কেন বন্ধ হলো, কি মনে হয় তোমার? সে অনেক ব্যাপার আছে। প্রথম কথা, আমি একটা কি দেখেছিলাম, শ্রেয়সী তাতে ইয়ে ছিলেন, বসন্ত চৌধুরী ছিলেন, আরে বাবা, ছবিবাবু ছিলেন, ছবি বিশ্বাস, বা ডাক বাংলায় ছবি বিশ্বাস ছিল, ভালো ম্যান ছিল। একটা লোককে এখন তো অফোর্ড করা যাবে, একটা লোক দিতে পারবো না, পয়সা কোথায়? কারণ তখন টিকিটের দাম 15 টাকা অবধি হতো, এখন হয়তো 300 টাকা অবধি হয়। কিন্তু কথা হচ্ছে 300 টাকা দিয়ে টিকিট কাটবার ক্ষমতা কজনের আছে? এক। দুই হচ্ছে ওটা কিন্তু প্রত্যেক উইকে কিন্তু 4টা করে শো, পরে 5টা হয়েছিল, সেটা কি 4টা করে কথা হয়েছে? সে অভিনয়, তার মধ্যে নানা রকম হতো। আমি সেতু যদি দেখতে গেলাম, সেদিন বোধ হয় ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলা ছিল, সেই ছোট সেই দিনটায় ইয়ে করছিলেন, বড়োদা করছিলেন, মানে তরুণ কুমার, দিয়ে দিয়ে যাই, বাংলাদেশ হারিয়ে দিচ্ছি, রেজাল্ট এই হয়েছে, নিশ্চয়ই সংলাপে ছিল না, রেজাল্টটা জানিয়ে দিল যে আজকে মোহনবাগান জিতেছে। ওর আনন্দ হয়েছে, এটা ছিল তো খুব কাঠঘটি। এই মজাগুলো, বা ছবিবাবুর সঙ্গে একটা গপ্পের সঙ্গে দেখিনি, শুনেছি ওই ভানুবাবুকে, ভানুদাকে, ভানুবাবু যাই, হ্যাঁ আপনি কী বললেন, আপনার কী যে নামটা, এই এই সংলাপগুলো ছিল না, কী যে নামটা ক্ষমতা বুঝতে পেরেছি, কি অমূল্য বিশ্বাসটা কি। একটা কথা বলি আপনাকে, বিশ্বাস মনে হয় মানুষকে বিশ্বাস করবেন, এই আরামগুলো সে প্রায় 10 মিনিট ধরে বাজে কথা চলছে, মানুষকে বিশ্বাস করবেন, কিন্তু বিশ্বাস না করলে এগোবেন কী করে? মাঝে মাঝে বিশ্বাস করবেন, পুরো এই চললো কোর্ট, তো যান কিরম দিলাম, এইগুলো কিন্তু ছিল আগে, ছিল এগুলো। আবার এগুলো এগুলো যদি উৎপাদক কটাকে মারবে, ফিজিক্যালি মারবে, ওসব চেঞ্জ করা যাবে না। তো রিহার্সাল করো, যা ইচ্ছে করো, চেঞ্জ করো, হ্যাঁ যা মনে আসে। তুমি যাদের যাদের নাম বলছো, বেসিক্যালি ওইখানেই অবাক হয়ে তাকিয়ে বসে থাকছি যে তুমি যাদের যাদের দেখেছো, আমাদের কাছে যারা ঈশ্বরের মতো। যেমন ইয়ে, আমি একটা ছবি করতে গেলাম আউটডোরে, আলো, তরুণবাবু, ইয়ে তরুণবাবু, যেমন আমাদের কাছে একদম তরুণ মজুমদার। তো আমি তরুণবাবুকে বলেছিলাম যে আমাকে মানে যদি 1 লাখ ঘরে দেওয়া যায় সুবিধা হয়, আর বড় বেটাচ্ছি, এখন সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, তখন সিগারেটও খেতাম। তো বললো ঠিক আছে দেখছি, একটা ঘরেই থাকতো। ও 2 দিন পরে দেখি ইয়ে এসছেন, জ্ঞানে তো আমার ঘরে ঢুকলেন, এটা কী হলো? বললো না
উনিই বললেন যে আমি তোমার কাছে তোমার সঙ্গে থাকবো বইটা। আমি ভাবছি যে জ্ঞানেদার সামনে বসে সেট খাওয়াটা তো অসুবিধে, আর সবটাই অসুবিধে। আর বয়সে ছোটো অনেক, তারপরে টোটাল ঘরটাই ছিল এই ঘরটার অর্ধেক এবং দুটো খাট, আলাদা খাট। আমি খুব মন দিয়ে বই পড়ছি। আর কি বই পড়ছে স্যার? জ্ঞানদা ওই একটা ক্লাস আছে অমুক দিন 2 দিন না 3 দিন পরে, আমি তো কালকে করে পরশু দিন বেরিয়ে যাবো, তো ক্লাসটা নিতে হবে, হোমওয়ার্কটা করে রাখছেন। এই এই যে সিনসিয়ারিটি এইটা নেই একেবারে তা বলবো, অনেকেরই আছে, অনেকের নেইও। সেই সময় প্রায় বেশিরভাগ লোকেরই একটা প্যাশন ছিল। জ্ঞানদা যেরকম সবসময় বলতেন যে উনি উৎপলদাকে খুব মানে খুব সৃজনশীল নাট্যকার বলে মনে করতেন। আচ্ছা, হয় না, মানে আমরা একই প্রফেশনে কি, আমি এক লোকের প্রশংসা করতে দ্বিধা বোধ করি, কিন্তু সেটা হি ওয়াজ ভেরি লিবারেল অ্যাবাউট ইট। মানে আরেকটা জিনিসও খেয়াল করি কিন্তু এই আগের মানুষ যেটা, এই তোমার মধ্যেও সেটা হচ্ছে এই শব্দটা তো ইংলিশে ডাউন টু আর্থ, মানে এই যে মাটিতে থাকা, পা রাখা, এইটা কোথাও একটা এখন বদলে যাচ্ছে সবার মধ্যে। তার কারণ হচ্ছে পরিশ্রমটা কম করতে হয় এখন, এটা ফার্স্ট কথা, এবং পরিচিতিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তখন একটা প্রকার, তখন আমি যখন আরম্ভ করি তখন টিভিও ছিল না, তারপর টিভি হলো শুধু দূরদর্শন। এখন যেরকম এত মাধ্যম আছে, এতগুলো আছে, চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য একটা পাবলিসিটি করে। তুমি এসো আমার কাছে, মানে আমি আই ডোন্ট থিঙ্ক ইট ডিজার্ভ ইট। না, আমার মানে আমার অলওয়েজ মনে হয়, বা এই হ্যাঁ জল দিয়ে যাও, অসুবিধা নেই, আমি একটু জল খাবো, ফ্রেমের মধ্যে আসো। এবার তুমি জাম্প কাট, এই যে বিষয়টা, এই যে তুমি এক্ষুনি বললে, এটাও তো এখন মিসিং হয়ে যাচ্ছে দেখছি। অভিনয় করে টেকনিক্যাল সে কিছু বোঝার না, মানে আমি দেখেছি খুব নাম করা অভিনেতা, থিয়েটারে নাম বলা দরকার নেই, সেরকম নয়, সে একটা কথা বলছি, হিরোইন এখানে হাত দিয়ে, মানে কোন এর কাছে তো হাত দিয়ে, হিরোইন মানে প্রতিষ্ঠিত ফিল্ম অ্যাক্ট্রেস এরকম, এবং তার নাম বলতে পারি, ইয়ে ছিল, এই দেবশ্রী ছিলেন, আচ্ছা, দেবশ্রী। ওখান থেকে শটটা রিজিউম করতে হবে, এবার হাতটা একবার এখানে দিচ্ছে, একবার এখানে দিচ্ছে, এখানে কিছু দিতে পারছে না, মাথা দিয়ে নেই জিনিসটা। লাস্ট এটা কোথায় ছিল? এখান থেকে যে আরম্ভ করবো আবার এটা, এবং ডিরেক্টর ছিল দীরেন গুপ্ত, ক্যামেরাম্যান দীরেন গুপ্ত, অবভিয়াসলি। অসহ্য হয়ে যাচ্ছে যে সহজ জিনিস বুঝতেছি না কেন। আর সে এতটাই সিনিয়র অ্যাক্টর, মানে আমাদের কন্টেম্পোরারি আর কি। আমি তাকে বলতে এরকম ধরো, এটা বলতে পারি না, মানে আছে মাঝে মাঝে গল্প। এবার আবার উল্টোটাও আছে, আমার দাদা ছিলেন, তিনি তনু অ্যাসিস্ট্যান্ট ছিল, ধ্রুব রায়চৌধুরী, আমার চারটে ভাই আর কি। ধ্রুবদা ওর চল শুটিং দেখাই বলে, এই পাশেই 2 নম্বর স্টুডিও, যেখানে এখন স্টুডিওটার পরিচয় হচ্ছে ওখানে জন্মভূমি শুটিং হতো। আচ্ছা, জন্মভূমি প্রায় কলকাতা সমস্ত অভিনেতা একবার না একবার মুখ দেখিয়েছি, আমিও দেখিয়েছি। যাই হোক, তো সে হলো ওই কি বলছিলাম, হচ্ছে যে মজার গল্প একটা হলো, হাতের গল্পটা হলো তার ঠিক নিয়ে দেখাতে গেছে ওখানে। হ্যাঁ, ধ্রুবদা নিয়ে গেল, উত্তম কুমারের শুটিং হচ্ছে, তো মানে উত্তম জল খেয়ে রাখবে রেখে কথা বলবে, 2-3 বার হলো শট, মানে রিহার্সাল টেক হলো, এই হচ্ছে শট। শট দেখা ডেকে দিয়েছে, পাগল নাকি
ডায়লগ ফাল কিছু নেই কি আর ইউর অনার এক মিনিট হ্যাঁ যা বলছিলাম কাট হয়ে গেছে ব্যাপার দীঘায় গেলাম ও দেখ গ্লাসের যে দাগটা গোল দাগটা একটাই আছে তবে অনেক কিছু এক জায়গায় রেখেছি দেখছে না নিজেকে রাখছে প্রত্যেক ওখানে রাখছে অন্য জায়গায় রাখছে না ওইখানেই রাখছে দিস ইজ ওয়াই হি ইজ উত্তম কুমার মানে এই ওই বলে না উত্তম কুমার হ্যান্ড উত্তম কুমার ম্যাজিক উত্তম কুমার ম্যাজিক এটা কোনোদিন পাল্টাবে না মানে বাঙালির কাছে অন্তত ওয়ার্ল্ডের কাছে মানে বিস্ময় করে এবার এরকম এই যে তুমি কিছু কিছু গল্প বলছো আগের মানে যেহেতু এতগুলো দিন বসে বসে তো নিশ্চয়ই টিভিতে পুরোনো ছবিগুলোই দেখো পুরোনো ছবিগুলোই দেখো হ্যাঁ সময় পেলে পুরোনো ছবি মানে নস্টালজিয়ায় বেশ কাটে না আরেকটা হচ্ছে যে না অনেক মানে আমি যেরকম আমি বলছি সম্প্রতি আমি যে দেখলাম বাংলা ছবি সব খারাপ আমি বলছি না কিন্তু হিন্দি ছবি অনেক এগিয়ে গেছে ধরো আমি বলছি একটা সিরিজ ধরো মুন্না ভাই বিস্ময়কর ভাবনাটাই তো আমাকে বিস্ময়কর মনে হয় আর ওর গান দিকে দেখতে পাবে বাপরে সাংঘাতিক কনসেপ্ট এবং সত্যি সত্যি আমি নিজেও জানতাম না যে সাউথ আফ্রিকায় গান্ধীজি যে আশ্রমটা করেছিলেন তার নাম আমি জানতাম না আই ডিডন্ট নো ইট এখন সবাই জানি ওই ছবিটা কল্যাণে গান্ধী মায়ের নাম আমিও জানতাম না যেটা জানতাম যেটা অনেকেই জানে না সেটা হচ্ছে ওকে মহাত্মা নাম থেকে সেটা বাঙালিরা জানে যেমন ওই একটা কিছু যেটি ছিল জিতেন্দ্রের ছেলেটা ছিল ব্যাড বয় গুড বয় ওটা কি ছবি যাই হোক তাতে একটা কুইজ ছিল যে বন্দে মাতরমটা কার লেখা এটা বাঙালিরা সবাই জানে কিন্তু এটা ইয়ে নাও জানতে পারে এটা অবাঙালি নাও জানতে পারে বন্দে মাতরম গানটা জানে কিন্তু সেটা যে কার লেখা নাও জানতে পারে মানে ওটা যে রবীন্দ্রনাথ টেগোরের নয় সেটা কিন্তু বাঙালিরা জানে এটা বলছি এত কিছু এই যে ছবি তো তোমার বললে টললে কিন্তু এই যে সামাজিক যা খবর শুনছো আমি কোনো পার্টিকুলার টপিক বলছি না অরাজকতার কথাই বলছি যা চলছে চারিদিকে সেটা নিয়ে কিছু মনে হয় কি আগে আর এখন কি বদলেছে না সত্যি আস্তে আস্তে করে আরো খারাপের দিকে যাচ্ছে এখন সেটা কি হয় যেটা এখন এই আগে মানুষ চলে গেলেন খুব ভিড় হয়েছিল তার কতগুলো কোয়ালিটি শুধু এক মিনিট একেবারে বিস্ময় করে এর ওই সৎ নির্লোভ মানুষ আমি তো মেবি কোনো লেখনো ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ লেখনো ছিল মানে ওই রকম একটা আজকে সত্যি যে তার পার্টি একটা সিট পায় না এটা একটা তো কারণ নিশ্চয়ই আছে একটা ভাববার ব্যাপার আছে এবং সত্যি আমার মনে হয় আমি বোধ সেই ভাবনার ক্ষেত্রে খুব অক্ষম হয়েছে হয় না মানে আবার যা চলুক না এই একটা অ্যাটিটিউড এসে গেছে উইচ ইজ হার্মফুল এটা খারাপ আমার মনে হয় ঠিক নয় কিন্তু ওই চলতে চলুক মানুষের ডেপথ কমছে তোমার মনে হয় না যে ইন্টেলেক্ট কমে যাচ্ছে দিনে দিনে না অনেক বুদ্ধিমান লোক আছে অনেকে ইয়ে করে শিক্ষককে কখন কি আছে কোন ব্যাপারটা মানে এই এই সত্যি তো এই যে ডাক্তারদের ব্যাপার যেটা হলো সম্প্রতি কারণে পশু হয়েছে এটা কিন্তু অনেকে রিয়াক্ট করছে যারা কিন্তু টোটালি অ্যাপলিটিক্যাল টোটালি মানে কোনোদিনই তাদের কোনো ব্যাপারে খুব ইরিটেটেড বা অ্যাজিটেটেড বা এক্সাইটেড দেখিনি তারা হয়েছে তারা বলছে এও বলছি আমি জানি কোনো লাভ নেই ফেসবুকে কী হবে আমি বলবো এটা তো এরকম ভাবে স্টার্ট হয় আর একটা জানি না সেটা যেমন প্রতিবেশী রাষ্ট্রে নানা রকম নৃশংস কাণ্ড ঘটছে বলে কিন্তু এগুলো আগে এগুলো একটু সেন্সরশিপ ছিল একটু এখন এটা এই উস্কুনিটা আমার মনে হয় খুব ঠিক হচ্ছে না মানে একটা ফ্লেয়ার আপ করলে তো ফ্লেয়ার আপই করবে আরো বাড়বে জিনিসটা ভয়ঙ্কর বাড়তে পারে
এটা আমার মনে হয়, কীভাবে যাই না, আমার মনে হচ্ছে আমি যখন চাকরি পাই 70 একদম শেষ দিকে, 70-এর শেষ দিকে, ইনফ্যাক্ট ডিসেম্বর মাসে আমি জয়েন করি সরকারি চাকরি। এবার কিন্তু পুরো চাকরিটা করেছি, মানে সিনেমা করবো, থিয়েটার করবো, করোনি এটা। মানে চাকরিটা ছেড়ে করবো না আর কি। এবং এখন বলতে গেলে ওটাই আমার মানে কি বলবো, এশিওর্ড ইনকাম, মানে পেনশনটা তো আর মার যায় না এখন অব্দি, কাল কী হবে যাই না, এখন পেনশনটা পাচ্ছি। হলো চাকরিতে জয়েন করলাম, তারপরেই ওই ইনফ্লাক্স আরম্ভ হলো বাংলাদেশ। সুতরাং ওই বাকিটা তো সবই হলো, আমাদের ইউটি গেল। তো সেই 71 থেকে এই সার্কেলটা পূর্ণ হলো আর কি। সে আমি রিটায়ার করেছি, সবই হয়ে গেছে, কিন্তু আমি ইনফ্যাক্ট একটা ক্যাম্পে ছিলাম, ক্যাম্পে সবই চাকরি ঢুকে একটা ক্যাম্পের ইনচার্জ করে দিল। আচ্ছা। আর ক্যাম্পে বোধহয় ওটা ছিল ইয়েতে সাজিরহাট পেটে জায়গায়। আচ্ছা। সোদপুর থেকে ইয়ের দিকে ওই রাস্তায় যাচ্ছি, সোদপুর থেকে প্রথম গ্রাম মাঝখানে সাজিরহাট বলে একটা জায়গা, ওখানে একটা ক্যাম্প ছিল, পাল্টি বলে একটা জায়গা ছিল, ওই আর কি, মানে মানে স্মৃতিচারণের। মানে তখনও এতটা দেখোনি তো, অরাজকতা কি এতটাই ছিল? মাপকাঠি আমি যদি ধরি, আমরা তো দেখিনি তখন। আমি কি বলবো, মানে তখন সিদ্ধান্ত রায় আমার একটু মস্তানি তার দলের লোকেরা করতো, তবে সিপিএম তার দলের লোকেরা মস্তানি করতো, এখন যারা তারা মস্তানি করছে। এটা এরকম নয় যে মানে অমুকরা বড় ভালো ছিল, সকলে সমান। হ্যাঁ, সবাই সেটা তো বটেই। তো সেখানে এই যে এতগুলো দিন তুমি বলছো, বারবারই এই জায়গাটায় আসছি যে এতগুলো সময়, এতটা সময় প্রশ্ন বারবার করছি মানুষ নিয়ে কিন্তু বাঙালি ওভারঅল, এই যে বাঙালি বলতে ভালো লাগে নিজেদের, বাঙালি কি পাল্টে গেছে? বাঙালিকে কীভাবে দেখো একটু, মানে একটু পাল্টেছি, এই যে প্রতিবাদ অনেক অনেক নরম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নেই প্রায়। 1 পয়সা ভাত ভাড়া নিয়ে তো সে গুলি ফুলি চলেছিল, লোক মারা গেল, অতুল্য ঘোষ, প্রফুল্ল সেন, হঠাৎ আমাদের কে আছেন, আমি আছি ভূদেব সেন ছিল, মারা গেল। ভবেশ বলে ছিল, ডিওয়াইএফ করতো, আশুতোষ কলেজ একা ইউনিয়নটাকে ধরে রেখেছিল, ছিল তো, সেই ব্যাপারটাই নেই এখন। সেই প্রতিবাদের বাসার সেই তাহলে ভালো করতো, খারাপ করতো পরের কথা, কিন্তু করতো সেইটা নেই। মানে ছিল, মৃণাল সেনও ছিল, ঋত্বিক ঘটকও ছিল, সত্যি ব্যয় ছিল, মনে পড়ে গেছে এইটাই। হ্যাঁ, যে এটা ছিল, কিন্তু সেটাকে অস্বীকার করা যাবে না, হলো কথা। তোমার চোখে ঋত্বিক ঘটক কিভাবে দেখেছো আর কি মানুষটিকে? অনেক ভালো দিক আছে, কিন্তু অত ইনডিসিপ্লিন হলে অসুখ হয়। আমি খুব সহজভাবে বলছি যে অনেক ডিরেক্টর আছে যে ড্রিঙ্ক করা পছন্দ করে না, অনেক ডিরেক্টর আছে ড্রিঙ্ক করে, কিন্তু ফ্লোরের মধ্যে মদ খাওয়া খুব খারাপ। শ্যুট করতে গেছি, মদ খেয়ে ভেরি ব্যাড। আমি নিজে কিন্তু সেরকম কাণ্ড করেছি, নিজেও করেছি, সেটা করেছি, সেটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এটা কন্ডেম করতে হয়েছে। সেইটা আমার মনে হয়েছে। আর একটা ভাবো, যেটা ছবি আরম্ভ হলো, এটা এখন হয়, আমাদেরও হচ্ছে, রোজই এখনও ফেস করছি, আজকেও ফেস করছি, যে আপনার স্যার সময় হবে, 5 দিন যেতে হবে, অমুক জায়গায়, তমুক জায়গায়, বর্ধমান যাবো, অমুক জায়গায় যাবো, শ্যুট হবে, ভালো কথা।
আমার শারীরিক কারণ তৈরি হয়ে বললাম ভাই ছেড়ে দাও আমাকে অন্য কাউকে না 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 আপনাকে ছাড়া ভাববো বললাম অমুক তমুক 7 দিন বাইরে থাকতে হবে এতগুলো ওষুধ খেতে হয় আমাকে নানা রকম চলো কী আছে বলছো ভালো রোদ দেবে সেটা পিছিয়ে গেছি যে কোনো কারণে বৃষ্টি হচ্ছে বাদলা হচ্ছে প্রডিউসার পাঠিয়েছে 1000 টাকা হতে পারে আমায় কিন্তু জানায়নি যে হচ্ছে না এখন কি জানাইনি আমি জানি যে হচ্ছে না আমার মানে 18 তারিখে যাওয়ার কথা কত কথা বলছি 18 তারিখে যখন শুটিং এসছি অফার আমি নাম যেতে বললাম এখন ফোন করে বলবো যে আমি যাচ্ছি না এই যে এটা ভাই একদিনের কাছে ঠিক আছে না করলে কোনো কিন্তু করবো না কেন করবো না ওই কাজটা করবো বলে ওই কাজটা করছি না এগুলো খুব হয় আজকাল এবং এগুলো তখনও হতো যে প্রথম একটা লোকের যা রেট বলেছিল তার থেকে কম দিতে সেটা ঠিক আছে সেটা বন্ধ হয়ে গেলে তো সেরকম অসুবিধায় পড়ে যাবে আমরা যারা করতেন আর কি যেমন খুব প্রিয় অভিনেতা ছিল বিজন ভট্টাচার্য বুলবুলদা মানে সতীন্দ্র ভট্টাচার্য তো এরা সব ইয়ে আর কি আত্মীয় স্বজন বাইরের লোক বলতে ছিল ইয়ে অনেক চ্যাটার্জি কম বয়স লোক ছিল আর গৌরব বিশ্বাস ব্যাস মানে সে মানে ডিসিপ্লিন বলো সত্যি বাবু এটা সত্যি ওরে বাবা প্রত্যেকটা জিনিস কিছু মানে ওই জানলা থেকে কাকড়ে উড়ে গেছিলো ভাবা আছে ও মানে কোনো আমাকে অনিল একটা গল্প করেছিলেন তখন ওই ছবিটা হচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা তখন অনিলা একটা স্পট দেখেছি দারুণ মানে দুর্দান্ত একেবারে চলো দেখেছি গাড়ি ফাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে চলো থ্যাংক ইউ খুব ভালো জায়গাটা খুব ভালো অনেক গল্পটা বলছি সেখানে কোন সিনটা করবেন না আমার তো সব হয়ে যাচ্ছি দেখে রাখলাম জায়গাটা খুব সুন্দর পরে করবো আই এম নট গোইং টু চেঞ্জ সমস্ত লেখা আছে কিন্তু এইটা খুব সুন্দর জায়গা আমি নোট করে রাখলাম নোট কারণ তারপরে যাইনি দার্জিলিং হয়তো ওইটা ওই দেখে রাখলাম যদি আমার আর একটা অসুবিধা হয় যারা থিয়েটার থেকে সিনেমায় গেছে ঋত্বিক এমনি থিয়েটার লিখত অভিনয় করতো তো তাদের না ইয়ের কম থাকে পেশেন্স কম থাকে এই যে ঘন্টা লাইট হচ্ছে করে বসে যাচ্ছে স্ক্রিপ্ট দেখছি সেইটা কিন্তু একটা কী বলবো একটা প্রভাব পড়ে কাজে একদম পড়ি এবার এইখানে 2 নম্বর স্টুডিও খুব চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ নাটক হচ্ছে ঝড় সিনেমাটা শুটিং হচ্ছে উপবাস তো চিৎকার আমাকে গিয়ে ডেকে নিয়ে গেল ওই মনু দত্ত সেট করিয়ে এখন সে তো ইয়ে সেট করতে পারবে না ফিল্মে তো অনেক নিয়ম আছে ইয়ে কার্ড লাগে কী বলে আর্ট ডিরেক্টরের কার্ড লাগে ও আছে এখন অ্যাসিস্ট্যান্ট ছিল থাকতেই পারে আর ও বোধহয় কস্টিউম ছিল কস্টিউমে তো গিয়েই ছিল যাই হোক তো সে কী হয়েছে কে আসেনি আর্টিস্ট ফাইন্যান্সিয়াল লোক এলো কোথায় ছিল চেষ্টা করতে বলে আমার পাজামার দড়ি খুঁজে পাচ্ছিলাম না আর বলছি ও যান শুনুন পাজামার দড়ি খুঁজে পাচ্ছিলাম দাঁড়িয়েছিলেন কী করে এইসব ছিল আর কি হ্যাঁ আর হচ্ছে এই যে মজার গল্পগুলো বলছো স্মৃতিরোমন্থন করছো দেখতে পাচ্ছি আমি মজাটা মানে আনন্দ যে পাচ্ছ এই আনন্দ শেষ কবে পেয়েছিলে বলতো এখানের কাজে বলা মুশকিল খুব মুশকিল বলা পাই মাঝে মাঝে পাই না মাঝে মাঝে ওই যে তুমি বললে এখন চলছে ঠিক আছে হোক হ্যাঁ হোক কিন্তু আনন্দ পাওয়াটা তো সব কাজে হয় না
না, বেশি সময় হয় না। কাজে আনন্দ পেলাম, তো লোক বললো তো 10 টাকা দেবো, কাজটা করে দাও। আমার রেট হয়তো বলে তখন ভাই আমাকে রেট 20 টাকা, না করে দাও করে দাও। সেই 10 টাকাটা দেওয়ার সময় বলবে না 8 টাকা দাও, এটা আপত্তিজনক, এটা হচ্ছে জচ্ছিল, এটা হচ্ছে হ্যাঁ, এটা একদম জচ্ছিল আর কিচ্ছু নয়। তোমার কথা আমি অলরেডি হাফে রাজি হলাম, তুই আবার টাকা মারলে কেন? খুব খারাপ এগুলো, এটা এখন হয় খুব। এটাই হয় এখন। আর এখনকারদের ডিরেক্টরদের মধ্যে তুমিও কাজ করেছো না এগুলো, এবার সেখানে কাদেরকে মোটামুটি তোমার মানে ভালো লাগে? আমি বলছি না আগের মতন লাগতেই হবে, আগের মতো আগে তো হ্যাঁ আমি এই যে কাজ করেছি, হ্যাঁ প্রথম কথা আমি সত্যি বসে কাজ করিনি, ঋত্বিক ঘটকের সাথে কাজ করিনি, মৃণাল সেনের সাথে কাজ করিনি, করতে পারিনি বা ডাকেনি আমায়। তপন কাজ করিনি, একটু দুঃখ রয়ে গেছে আমার। করেছি হচ্ছে সত্যিবাবু ছেলের সঙ্গে করেছি, বাবু সন্দীপের সঙ্গে করেছি, ইয়ের সঙ্গে করেছি, তরুণ মজুমদার সঙ্গে একটা, হ্যাঁ কিন্তু ইয়ের সঙ্গে মানে কি বলবো, বাবুর সঙ্গে আমার এমনি যোগাযোগটা মেনটেন করি। কেমন আছেন, আমি আপনি করেই বলি, ও আপনি করে বলবে, ছোট বয়সে ডিরেক্টর মানুষ, আর সবসময় এটা বাবুর কথাবার্তা বলা যায় যে সত্যি বাবুর স্টাইলটা নেওয়ার চেষ্টা করছি। আর সে হাইট, সে কণ্ঠ কিছুই হয়তো বাবার মতো হয়নি, তাহলেও সৃজিতের সঙ্গে আমি একটা কাজ করেছি খুব খারাপ, এটা হচ্ছে ওই জাতিস্বর, তো জাতিস্বরে ওই ভোলা বাবার যে গুরু হরু ঠাকুর, আমি হরু ঠাকুর করেছিলাম, খুব খারাপ। তারপর আমি লিপ ব্যাপারটা একটা কন্ট্রোলে নিই। আর একটা কি জানি, ও আর একটা আমাকে ইয়ে বললো, অনেক দত্ত, অনেক দত্ত বললো ইয়ে, অনেক দত্ত ভূতল ভবিষ্যৎ, তারপরে বললো একটা কাওয়ালি গাইতে হবে, একটা গান কাওয়ালি, বললো মডেলটা হচ্ছে আমার একবার অ্যান্টনিতে ঋষি কাপুর যেটা করেছে, আমি ঋষি কাপুর যেটা করেছে সেটা এখন ঋষি কাপুর পারবেন না, আমি তো কোনোদিনই পারবো না, মানে করিনি আমি সেটা। কিন্তু আমি একজনের কথা বলেছিলাম বা যোগাযোগ করে দিয়েছিলাম, সে কিন্তু করেছে, তার খুব সুনাম হয়েছিল, ওই ইয়ে বলে উদয় পাল, যে রিক্সাটা করেছিল গরিবাদী বাবু, ফেমাস একেবারে, মারা গেছে ছেলেটি, এই তো হ্যাঁ রিসেন্টলি মারা গেছে। হ্যাঁ, এগুলো রাজের ওই যে দুটো ছবিতে করেছিল, 3টে করেছি, একটা সিরিয়াল করেছিল প্রণয় বলে, এখন সেটা হচ্ছে, আর তার আগে যে দুটো মানে বিশেষ করে ওইটা ফার্স্ট চিরদিন তুমি যে আমার এবং চ্যালেঞ্জ, এই দুটোতে আমার মনে হয়েছিল খুব রাবিশ, কিন্তু দর্শক ভালো লেগেছে, ভালো বলেছে, বা আমাকে অনেকেই পরিচিতি আমার যেটা সেটা ওই বিকজ অফ দ্যাট, ওই ছবিগুলোর জন্য। আমি সবসময় কারেক্ট বলবো ভাববো সেটা না হতে পারে। এবং সেই নীতিশ সেন বলে একদিন ছিলেন, নীতিশ সেন হচ্ছে ওই বর্বরবাসীর যে নাট্যকার, বা অপরাজিতা নাটকের যে নাট্যকার নীতিশ সেন, আমার দাদার বন্ধু, আচ্ছা অনেকটা বড়, প্রায় যে বাবারটা মারতে, সে একদিন বলছে, বলে ওই যে সে শ্মশানের গপ্পটা, ওই বাদল সরকারের লেখা পাগলা ঘোড়া, হচ্ছে পাগলা ঘোড়া, হ্যাঁ পাগলা ঘোড়া, পাগলা ঘোড়া, চারজন বসে আছে, হ্যাঁ পাগলা ঘোড়াতে ওই 4টা লোক বসে আছে শ্মশানে, বলে ভাবছিলাম উনি মানে কুমার এই শম্ভুবাবু বলছেন ইয়েকে নীতিশটাকে, আমি ভাবছিলাম কুমারকে একটু বকে দেবো হাফ টাইমে, কুমার বেরিয়ে এমন হাততালি পড়লো, আমি আর বক ভাবছি, দর্শক তাকে ইয়ে করেছে, বাছাই করে রেখেছি ব্যাপারে। আজকে একটা দেখছি এখানে পুরোনো দেখা না ছবি টবি, ওই যে নামটা কি ভুলে, হিন্দির নাম
বাংলায় নাম ছিল হিঙের কচুরি, ওই যে সাবিত্রী উত্তম মজুরা করেছিল, আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না, হিঙের কচুরি। তো সেইটাতে রাজেশ খান্নার একটা সিন দেখাচ্ছিল, বয়স হয়ে গেছে রাজেশ খান্না, ভালো মানে বলে লাভ নেই, এমনি হয়নি, এতদিন ধরে 99 ছিল, কিন্তু বোঝা মুশকিল অডিয়েন্সকে, এটা আমার শুধু মনে হয়। সে তো বোঝা মুশকিল, আমি বলছি। কিন্তু অনেক সময় অডিয়েন্স ইজ কারেক্ট। যেমন আমাদের সময় সত্যি মনে হয়েছিল সন্তু যা করবে কাণ্ড আর ফাটিয়ে দেবে, করলো, চাকরি ফাঁকা করলো, ঘরে প্রপার্টি হলো, সবই হলো। কিন্তু রঞ্জিত বলে একটা ম্যাজিক হয়ে গেল, একদম ম্যাজিক, মানে গুণের মধ্যে অসম্ভব ভদ্রলোক এরকম দেখি। এক্ষুনি ফোন করলে এক্ষুনি ফোন ধরবেই, তোমায় নিয়ে ফোন কল ব্যাক করবে, এটা কাউন্ট করে এগুলো। মানে এই যে তুমি বলছো কাউন্ট করে এগুলো, তার মানে আমি কি এক লাইনে ধরবো যে শিল্পী হতে গেলে বা যে কোনো কিছু হতে গেলে আগে ভালো মানুষ হবে? সম্ভব বারবার যেটা বলেছেন, আগে ভালো মানুষ হতে হবে, তারপরে তো ভালো অভিনেতা, ভালো শিল্পী, নিশ্চয়ই ভালো মানুষ হতে হবে না। নতুনদের জন্য, একদম যারা নতুন আসতে চাইছে, তোমার কোনো বার্তা রয়েছে? হ্যাঁ, মন দিয়ে কাজ করো, একদম একদম এই একটাই বার্তা, মন দিয়ে কাজ করতে হবে, আর ভেঙে পড়লে চলবে না। এখানে সাকসেস, সার্থকতা অ্যাচিভ করা একটাই মানে শর্তটা করতে হবে। ওই এক পা হলে 4 পা পিছিয়ে যাবে, আবার এগোতে হবে, তারপর একদিন হঠাৎ মনে হবে। এখন লোকজন এসছে, এরা সব কষ্ট করে এসছেন আমার বাণী শুনবার জন্য, যখন কাজ করতে হবে তখন আসতো না, এখন আসছে, এরকম আর কি। মানে শুধু ভেঙে পড়লে চলবে না, কাজ করতে হবে, এটা একদম মানে যারা সবে এসছেন তাদের বলছি আর কি। আজকে এরা এসছেন ভেলকি চ্যানেলের তরফ থেকে, তো আমার কোনো ভেলকি দেখাবার ক্ষমতা নেই, তো এদের আছে, কারণ এদের বিশ্বাস আছে। আমি সত্যিই মানে সর্বান্তকরণে কী বলবো, আশা করব যেটা এদের পথ খুঁজে পাবে, অ্যাচিভ করবে, সাকসেসের দরজায় পৌঁছবে। থ্যাংক ইউ।